থেকেই মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে, আমাদের যারা নেতা কর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি তার মানে 220 সিটা মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। 111-এ মাননীয় নেত্রী যখন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ উনাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ছিল তৎকালীন সময় ডিজিফাই থেকে তারা এটা বন্ধ করে দিয়েছিল এবং যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কিন্তু নেত্রীর পিছনে দাঁড়িয়েছিলাম। উনি সেদিন বলেছিলেন তারা যতই আমাকে আটকানোর চেষ্টা করুক, একজন ব্রিটিশ এমপি ওনার সাথে ছিলেন, তো আমাদের দলীয় নেতা কর্মী ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাও ছিলেন, ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, আমরা অনেকেই দলীয় নেতাকর্মী আমরা সেদিন এখানে উপস্থিত ছিলাম। পরবর্তী উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশে যাব, এবং উনি কিন্তু গিয়েছেন, এটা তো সত্য, উনি গিয়েছেন এবং উনি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নেমে উনি বলেছেন যে আমি এসেছি। উনি বাংলাদেশে যাবেন, উনার সাথে আমার মনে হয় 200টি ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে, 200র মতো সবাই কিন্তু যোগাযোগ করছে। আমাদের একজন সিনিয়র নেতা আছেন, আমি ওনার নাম বলতে চাই না, যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি কিন্তু আমাকে জানালেন প্রায় 200-র অধিক যে নেত্রীর সাথে কারা যেতে চায়, ওরা লিস্ট মানে তারা যোগাযোগ করছেন যে উনি কিন্তু নেত্রীর সাথে ক্লোজলি কাজ করছেন এবং ওনার কাছে তারা জানতে চায়, তারা কিন্তু যাবে আগে পিছনে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো এটা কভার করার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। তো আমি বলতে চাই এটা কিন্তু একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। আমি আশা করি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কোটির উপরে লোক আসবে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই যে মাননীয় নেত্রীর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। যেহেতু উনি বলেছেন যে উনি ডিসেম্বরে যাবেন, তার মানে উনি যাবেন, এটা 100% এটা সত্য ঘটনা। আর আমরা যারা ওনার কর্মী, দলের কর্মী, আমাদের আর কিছু বলার নির্দেশনার কোনো অপেক্ষা আছে বলে বা নির্দেশনা নেওয়া জিজ্ঞাসা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। উনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীকে নিয়ে আমরা যাব, আমরা সেই নির্দেশনা, ওনার যে বক্তব্য, এটাকে ফলো করেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং এই প্রস্তুতি মানে আমাদের সমস্ত দিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশের আমি স্পেশালি সিলেটের মেয়র ছিলাম, আপনি জানেন, আমি লন্ডন, সিলেট, আমার অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের সহযোদ্ধারা আছেন সবার সাথে আমরা কথা বলছি, আমাদের সেন্ট্রাল নেতারা কথা বলছেন, এখানে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাদুর রহমান ফারুক, আমাদের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমারা বেগম আঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আখতার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আমাদের আরো অনেকগুলা সহযোগী সংগঠন, সবার সাথেই কথা হচ্ছে। এবং আমাদের যারা লন্ডনের বাইরে যারা আছেন, আমাদের প্রত্যেকটি শাখার সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, যার অবস্থান থেকে কথা বলছে, আমরা এখান থেকে লন্ডন থেকেই মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে, আমাদের যারা নেতা কর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি তার মানে 220 সিটা মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এবং আমাদের অনেক নেতা কর্মী, আমি গতকালকে আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, আমাদের সিলেটের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এমপি সিলেট 3 আসনের, তারা দুজনই আমাকে বলেছে তারা আগেই চলে যাবেন। তারা চান যে তারা নেত্রীকে সেখানে রিসিভ করতে। আমাদের ছাত্রলীগের অনেক, যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশেই চলে গিয়েছেন, অনেকেই কিন্তু দেশে চলে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ এবং আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে।
ওনারা সবাই মানে আমাদের আজাদুর রহমান আজাদ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি বিধান কুমার সাহা তারাও প্রস্তুতি নিচ্ছেন, এখানে অনেকেই আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই একসাথে, কেউ আবার আগেও চলে যাচ্ছেন যে নেত্রীকে তারা সেখানে রিসিভ করবেন। এবং আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাথে কথা হয়েছে, ওনারাও ইউরোপ থেকে, আমরা 10টি খালি ইংল্যান্ড থেকে নিয়ে যাচ্ছি, নবনীতা চৌধুরী এবং আমাদের সিদ্দিক ভাই, আব্দুল সামাদ ভাই, আমাদের স্টেট আওয়ামী লীগের মানে ইউনাইটেড স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারাও, এবং যুবলীগের মিজানুর রহমান চৌধুরী, তারপরে শেবুল সভাপতি, তারাও প্রস্তুতি নিচ্ছে আমেরিকার থেকে। এবং ইউরোপের আপনারা জানেন প্রায় 30টি কমিটি আছে আওয়ামী লীগের, তো তারা আমাকে যেটা জানিয়েছেন এখন পর্যন্ত তারাও প্রায় 10-12টার চেষ্টা করবেন 10টা বিমান যাতে তারা নিয়ে যেতে পারেন। এবং দেশ থেকে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের টিকেটের টাকা তারাই দিবেন। যেমন আমার নির্বাচনের সময় আমি বলি যে অনেকেই কিন্তু প্রবাস থেকে গিয়েছিলেন সিলেটে, তো এখন যে এখানে 1 কোটি গুণ বেশি স্পিড, যে নেত্রী দেশে যাবেন, নেত্রী বলেছেন যে অনেকেই হয়তো এই কথাটা কিভাবে নিবেন জানি না, যে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো আমি এই কারণেই বললাম যে আমার নির্বাচনে কিন্তু 1200-র মতো নেতাকর্মী গিয়েছিল। তো এখন আপনি বুঝেন যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি বলেছেন আমি নেতাকর্মীদেরকে নিয়ে দেশে আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন মানে যাবেন উনি। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি যেটা বলেন এটা করেন। 10টা বিমান, এক একটা বিমানে 220টা করে আসন, তার মানে প্রায় 2200 জন আপনারা শুধু লন্ডন থেকে যাবেন, সেটা আপনারা ঠিক করেছেন এবং আপনারা নেত্রী যাওয়ার আগে যাবেন বলছেন। মানে আপনারা কোনো তারিখ পেয়েছেন শেখ হাসিনা কবে যাচ্ছেন? শুনেন, আমি আপনাকে এই কথা বলতে চাই, আমরা শুধু লন্ডন থেকে না, সমস্ত ইউকের সমস্ত, আপনারা জানেন প্রায় 60টি জায়গায় আমাদের কমিটি আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 60টি কমিটি আছে, যুবলীগের আছে, ছাত্রলীগের আছে, সব জায়গা থেকে আমাদের নেতা কর্মীরা। এবং এই সময়টায় আপনি জানেন হয়তো যে প্রায় লাখখানেক লোক ইউরোপ থেকে এসেছেন এখানে, ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে আছেন, এটা বিশাল জনগোষ্ঠী। এবং এখানে আমাদের দলের সাপোর্টার, তারাও আমাদের সাথে কথা বলছেন, তারা সবাই কিন্তু যেতে চান। তো আমি আপনাকে বলতে চাই 10টি বিমানের নিচে একটি হবে না ইংল্যান্ড থেকে, এটা আমি আপনাকে হল্প করে বলতে পারি। আমরা আগামী দিনে অলরেডি আমাদের এজেন্ট কনফার্ম করার পরে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে যে আমাদের এই বিমানগুলোর কিভাবে কি হবে। আমরা কাতার, ইমিরেটস এবং এয়ার ইন্ডিয়া, ইতিহাদ 4টি এয়ারলাইন্সের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে যাতে সবকিছু ইয়ে করে। আপনার চার্টার প্লেনে তো আপনারা জানেন অনেক তাদের অনেক রিকোয়ারমেন্টস আছে, এগুলো আমরা ফুলফিল করে আমাদের এজেন্ট ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজিং দিস। তো আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো যে 111-এ মাননীয় নেত্রী যখন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ উনাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ছিল তৎকালীন সময় ডিজিফাই থেকে তারা এটা বন্ধ করে দিয়েছিল, এবং যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কিন্তু নেত্রীর পিছনে দাঁড়িয়েছিলাম। উনি সেদিন বলেছিলেন তারা যতই আমাকে আটকানোর চেষ্টা করুক, একজন ব্রিটিশ এমপি ওনার সাথে ছিলেন। তো আমাদের দলীয় নেতা কর্মী ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাও ছিলেন, ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। আমরা অনেকেই দলীয় নেতা কর্মী আমরা সেদিন এখানে উপস্থিত ছিলাম। পরবর্তী উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশে যাব। এবং উনি কিন্তু গিয়েছেন, এটা তো সত্য, উনি গিয়েছেন। এবং উনি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নেমে উনি বলেছেন যে আমি এসেছি। পরবর্তী সময় সমস্ত ইতিহাস, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে 11 মাস জেলে রাখা হলো। তারপরে এই ফখরুদ্দিন, মঈনুদ্দিন সরকার, যারা সেদিন ডিজিএফআই এর দায়িত্ব ছিল, তাদের যারা প্রভুরা, তারা সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিকামী মানুষের কাছে, নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে, গণতন্ত্র মনা মানুষের কাছে তারা পরাজিত হয়ে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং এই নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সংখ্যা গরিষ্ঠ আসনে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছিল। এটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। পরবর্তী সমস্ত ইতিহাস, যারা ষড়যন্ত্রকারী, যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশ 1971 সালে চায় নাই, যারা তাদের প্রভু, এই যে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেভাবে জোর করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এয়ারফোর্সের প্লেন দিয়ে উনাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে উইথ প্রটোকল। আজকে
দেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে 2024 সালের 5ই আগস্টে তথাকথিত এই যে আপনার স্টুডেন্ট মুভমেন্ট, এই যে কোটা বিরোধী আন্দোলন, এইটাকে সামনে দিয়ে কারা এটার পিছনে ছিল, কারা তাদের প্রভু, কারা ডলার এখানে ইনভেস্ট করেছিল এই দেশকে ধ্বংস করার জন্য, এদেশের উন্নতি, এদেশের অগ্রগতি, এদেশের স্থিতিশীলতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবাধিকার যাতে ধ্বংস হয়, এবং এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা কি দেখি? আপনারা কোনো তারিখ পেয়েছেন? আপনারা নেত্রীর কাছ থেকে আপনাদের কোনো তারিখ পেয়েছেন? মানে এই যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, কবে যাবেন, কিভাবে প্রস্তুতিটা নিচ্ছেন? হ্যাঁ, আমরা এখনো আপনাকে তারিখ আমরা পরবর্তী সময় আমরা জানাবো। উনি ডিসেম্বরে বলেছেন উই হ্যাভ টু ওয়েট আনটিল এন্ড। আমরা আরো সামনে তো এখন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা পাবো, আমরা সবকিছুই পাবো। অবশ্যই আপনারাও জানবেন দেশবাসী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি 5 বারের প্রধানমন্ত্রী, উনি রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন, বিশ্বের 140টি মিডিয়া কভার করেছে। সো উনি বাংলাদেশে যাবেন, উনার সাথে আমার মনে হয় 200টি ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে, 200র মতো সবাই কিন্তু যোগাযোগ করছে। আমাদের যে আমাদের একজন সিনিয়র নেতা আছেন, আমি ওনার নাম বলতে চাই না, যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি কিন্তু আমাকে জানালেন প্রায় 200র অধিক যে নেত্রীর সাথে কারা যেতে চায়, ওরা লিস্ট, মানে তারা যোগাযোগ করছেন, যে উনি কিন্তু নেত্রীর সাথে ক্লোজলি কাজ করছেন, এবং ওনার কাছে তারা জানতে চায়, তারা কিন্তু যাবে। আগে পিছনে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো এটা কভার করার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। তো আমি বলতে চাই এটা কিন্তু একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। আমি আশা করি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কোটির উপরে লোক আসবে। এটা আমি কম বলছি, 18 কোটি মানুষের মধ্যে আরো বেশি, কিন্তু যেহেতু লোক সংখ্যালন হবে না, যে সারা দেশ কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকেই ধারণা উনাকে গেলে গ্রেপ্তার করবে, কোথায় রাখবে, কোন জেলে রাখবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাখার মতো কোনো জেল এই মুহূর্তে বাংলাদেশে নাই। বাংলাদেশের বর্তমান সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আমি বিশ্বাস করি দেশের মানুষের যে গণজোয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে, তারা এই সাহসী করতে পারবে না, তাদের এই শক্তি সামর্থ্য নেই। আমি এটা বিশ্বাস করি, দেশবাসীও বিশ্বাস করে, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ এটা বিশ্বাস করে। একটু অপেক্ষার পালা, উই হ্যাভ টু ওয়েট আনটিল ডিসেম্বর। শেষ প্রশ্ন করি আপনাকে, মানে 1/11 কথাই যদি বলি, এমনকি 1971-এর কথাও যদি বলি, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা, তারা ব্যাপক পরিমাণ আসলে, বা এমনকি বাংলাদেশের পক্ষের যে মানুষ, তারা ব্যাপক জনমত গঠন করেছিলেন, এবং সেখানে ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ রাজনীতিবিদরা ভূমিকা রেখেছিল। এই যে আপনি বলছিলেন 1/11-র সময় যখন এয়ারপোর্টে আটকা পড়লেন শেখ হাসিনা, তখনও তার সঙ্গে একজন ব্রিটিশ এমপি। এ দফায় আপনারা সেসব যোগাযোগ স্থাপনে ইতিবাচক কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? যুক্তরাজ্য রাজনীতিবিদরা, মিডিয়া, তাদের কাছ থেকে আপনারা কেমন মানে সাড়া পাচ্ছেন, বা কি ধরনের ইঙ্গিত? আপনি জানেন যে আমাদের প্রত্যেকটি ব্রিটিশ এমপি বা মিনিস্টার যারা আছেন, তাদের কনস্টিটিউয়েন্সিদের তারা খুব গুরুত্ব দেন। সবাই কিন্তু আমার এমপি কিন্তু এক্স হেলথ সেক্রেটারি, যে আপনি যা জানেন, যিনি প্রাইম মিনিস্টার কন্টেস্টে উনি কন্টেস্ট করতে যায়, যদিও এখন বোধহয় উনি একটু আছেন, ওয়েস্ট হিটিং এর নাম সবাই চিনেন, উনি প্রমিনেন্ট পলিটিশিয়ান, উনার কাছে আমরা দেখা করেছি। তো প্রত্যেক জায়গায় আমাদের নেতাকর্মীরা, আমাদের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে সহযোগী সংগঠন সবাই কাজ করছে, এবং তারা যোগাযোগ করার চেষ্টা, তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। তারা কিন্তু একটা জিনিস, তারা গণতন্ত্র, হিউম্যান রাইটস ভায়োলেশন, এই আপনি দেখেন সাংবাদিকদের, বাংলাদেশের যত লিডিং সাংবাদিক তারা জেলের মধ্যে আছেন, অনেকে অসুস্থ, অনেকে, এই যে আমাদের ফারজানা রূপা, উনার হাজবেন্ড, উনি কিন্তু একটা অসুস্থ, তারপরে উনাকে যেভাবে কষ্ট দিচ্ছে, তারপর মুজাম্মেল বাবু, তারপরে শ্যামল দত্ত, নেম ইট, আমার মনে হয় 200-র মতো সাংবাদিক, অনেকের চাকরি নাই, আপনার অনেককে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়েছে প্রেশার দিয়ে, ডিজিএফআই, এরপরে এই যে মব বাহিনী, এই যে জামাতের জঙ্গি গোষ্ঠী, তারা জোর করে টেলিভিশন থেকে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে সাংবাদিকদের বাইর করে। এইটা নিয়ে সবাই কনসার্ন। আমরা আপনার পরশুদিন একটি মানে অক্সফোর্ডে একটি প্রোগ্রাম হয়েছে, আপনি হয়তো জানেন, যে অত্যন্ত সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি এই যে স্পিরিট, অনেক প্রফেসর, অনেক যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক আইসিটি উপদেষ্টা, জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, উনি এখানে বক্তব্য রেখেছেন, আরো অনেকজন গুরুত্বপূর্ণ স্পিকার, প্রফেসর, তারা বক্তব্য রেখেছেন। হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ,
জেলের মধ্যে কিছুদিন 3 দিন আগেও আমাদের যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা মনিরকে হত্যা করা হয়েছে। আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমার এলাকা সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন শাহজালাল বিশ্ববিদ্যালয়, যেটা এখানে আমাদের ছাত্রলীগের সভাপতি খলিল আহমদ, সাধারণ সম্পাদক সজীবের বাপ মারা গিয়েছেন। সে 20 মাস জেলে ছিল একটা মিথ্যা মামলায়। তাকে বেল করানো হয়েছে। বাপের লাশটি সেখানে এসপি তার বাপের লাশের বেইলে থাকা অবস্থায় বাপের লাশটি সে দেখতে পারে না। পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে আসা হয়েছিল যে লাশটি সে যাতে লুকিয়ে দেখতে পারে, সেটাও সুযোগ দেয় না, সেখানে ডিবি পাঠিয়ে দিয়েছে। তবে একটি জিনিস, এইগুলা কিন্তু বাংলাদেশের মানুষ বলবে না। আমরা এই আমাদের যারা ব্রিটেনে যারা সাংবাদিক, ইন্টেলেকচুয়াল কমিউনিটির নেতৃবৃন্দ, আমাদের দলীয় নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য রাজনৈতিক দল, আমাদের এলাস যারা, সবার সাথে আমরা কথা বলছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে উনি বলেছেন দেশে যাবেন, যে তারিখ ধার্য করা হবে আমি এখন এটা বলতে চাই না, এটা আমার কাছে নাইও এখন, তো আপনাদেরকে অবশ্যই জানানো হবে, বিশ্ব মিডিয়াকে জানানো হবে। আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশের মানুষ ওনাকে যে কিভাবে গ্রহণ করে, কিভাবে কোটি কোটি মানুষ ওনাকে বিমানবন্দরে প্রত্যাবর্তনে উপস্থিত হয়, এটাই দেখার পালা। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে কি ঘটবে? ইতিহাসের বৃহত্তম বিচারের মুখে কারা? তার আগে একটু বলে নেই যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যদিও একথা বলেছেন তার বক্তব্যে একাধিক সময় যে তিনি কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা করার জন্য ক্ষমতায় ফিরবেন না, দেশে ফিরবেন না, দেশকে গড়বার জন্য তিনি ফিরবেন। কিন্তু ইতিহাসের পাঠ বড়ই নির্মম। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি দর্শক যারা প্রতিনিয়ত ওপার বাংলা এপার বাংলার রাজনীতির গতি প্রকৃতির ওপর কড়া নজর রাখছেন, তাদের জন্য আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বড় প্রশ্ন আজকে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় ফিরে আসে তবে কি ঘটবে? যারা নিজেদের ক্ষমতার চূড়াই ভাবছেন কিংবা যারা মনে করছেন আওয়ামী লীগের অধ্যায় শেষ, তাদের ভবিষ্যৎ আসলে কি? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিচার কিন্তু কাউকেই ছাড়ে না। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে গেছে, কিন্তু দীর্ঘ 21 বছর পর হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই খুনিদের বিচার নিশ্চিত করেছিল। তাহলে এবার কি হতে যাচ্ছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা প্রতিটি তথ্য ব্যবচ্ছেদ করে দেখব কেন বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশ দেখতে পারে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম বিচারিক প্রক্রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুহূর্তের এই বিশ্লেষণটি বদলে দিতে পারে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। দর্শক, চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2024 সালের চাকুরির কোটা আন্দোলন, যা সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল, তা কিন্তু একসময় এসে এক চরম সহিংস সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কিন্তু পর্দার আড়ালে আসলে কারা ছিল? বাংলাদেশে আজকে এটি একটু পরিষ্কার হয়ে গেছে যে এই আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে জামাতে ইসলামী। আর এই আন্দোলনকে কেন্দ্র করে দেশে যত সহিংসতা হয়েছে তা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। মানুষের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও বাদ যায়নি, পুলিশ হত্যা বাদ যায়নি। আর এই সব ধরনের সহিংসতার পেছনে প্রধান মাস্টারমাইন্ড হিসেবে আঙ্গুল উঠছে বিএনপির দিকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে 1971 সালে মুক্তিযুদ্ধের যে রক্তক্ষয়ী যুদ্ধভূমিতে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা যা করেছিল, 2024-এর সহিংসতা কোনো অংশেই তার চেয়ে কম ছিল না। জনগণের জানমালকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এবার আসা যাক আইনি এবং সাংবিধানিক প্রসঙ্গে। বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে প্রতিটি পদক্ষেপে দেশের পবিত্র সংবিধানকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় এখন যে দলটি ক্ষমতায় এসছে, এই আশাটাও সংবিধানকে পদে পদে লঙ্ঘন করে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকারকে অনেকেই অবৈধ সরকার হিসেবে দেখেন। তাদের শপথ গ্রহণ থেকে শুরু করে 1.5 বছরের দুঃশাসন, এই সব কিছুকেই অবৈধ বলে অভিহিত করছেন বিশ্লেষক মহল। শুধু তাই নয়, সর্বশেষ একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে পর্দার আড়ালে সমঝোতার ভিত্তিতে বিএনপিকে যে ক্ষমতায় বসানো হয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই কারণেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে
গঠিত হওয়া বর্তমান বিএনপি সরকারের ভাগ্য চরম অনিশ্চয়তায় আসলে ঝুলন্ত। রাজনীতির আকাশ এখন এতটাই মেঘাচ্ছন্ন যে কোন দিক থেকে কোন ঝড় এসে এই সরকারকে কখন উড়িয়ে নিয়ে যাবে তা খোদ সরকারে থাকা ব্যক্তিরাও আসলে বলতে পারেন না। তাদের পায়ের নিচের মাটি কতটা নড়বড়ে তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। ছোট্ট একটা আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, সেনাবাহিনী নামাতে হয়। ছোট্ট একটা শিক্ষার্থীদের আন্দোলন যদি হয়, সেনাবাহিনী নামাতে হয়। তাহলে বুঝুন যে সরকার কতটা শক্তিশালী। এই রাজনৈতিক নাট্যমঞ্চের সবচেয়ে ট্রাজিক চরিত্র সম্ভবত জামাতে ইসলামে। তারা নিজেরাই সংসদে বিরোধী দলে থেকেও সেই সংসদের ভেতরে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে চোখের সামনে। কিভাবে? সংশোধিত জামুকা বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে 1971 সালে নিজামে ইসলাম এবং মুসলিম লীগের সাথে জামাতে ইসলাম সরাসরি পাকিস্তান দখলদার বাহিনীর সহযোগী বা কোলাবোরেটর হিসেবে যুক্ত ছিল। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, আইনিভাবে জামাতে ইসলামী ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশে আসলে রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচারের পাশাপাশি 2024 সালের সহিংসতায় তাদের যে মানবতা বিরোধী অপরাধ তারও নতুন করে বিচার হবে। আর এই আইনি ফাঁসে শুধু জামায়াত নয়, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে গড়ে ওঠা এনসিপিও, মানে যেটি জাতীয় নাগরিক পার্টি নামে পরিচিত, তারাও মানবতা বিরোধী অপরাধ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হতে পারে। এমনকি তথাকথিত সুশীল নামের যে বুদ্ধিজীবী শ্রেণীটি 2024-এর সরকার পতনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, আপনারা ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু এখন প্রকাশ্যে দেখতেই পাচ্ছেন। কদিন আগে এই যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডাইরেক্ট ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকারে বললেন যে তারা সরকার পতনের সাথে জড়িত ছিল। একজন মতিউর রহমানের কথা বললাম, এমন বহু 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 মানুষ সরকার পতনের সাথে জড়িত ছিল এবং সরকারের সাথে পরবর্তীতে যুক্ত ছিল, ইউনূস সরকারের সাথে যুক্ত হয়ে নানা রকম রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করেছেন। তাদেরও কিন্তু রক্ষা নাই। আজকের বাংলাদেশে আমরা কি দেখছি? তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে আওয়ামী লীগ নেতাদের উপর একটি প্রহসনের বিচার চালানো হচ্ছে, কিন্তু বাস্তব সত্যটা কি? আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্বে ছিল তখন জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া ছিল তাদের সাংবিধানিক দায়িত্ব। সেই জানমালের নিরাপত্তা দিতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা বলে কতটুকু বল প্রয়োগ করেছে তার জন্য তো কোনো বৈধ সরকারের বিচার হতে পারে না। তাহলে বিচার কার হবে? যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যারা দেশের গর্ব মেট্রো রেল পুড়িয়েছে, যারা বিটিভি ভবন ও সেতু ভবন পুড়িয়ে সারখার করে দিয়েছে এবং প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ হত্যা করেছে, তারা কি পার পেয়ে যাবে? এত সহজ? দর্শক, বিচার কিন্তু সবসময় অপরাধীকে তাড়া করে ফেরে। মনে রাখবেন, 1975 সালের পর 21 বছর লেগেছিল, কিন্তু বিচার হয়েছিল। তখন খুনিদের সংখ্যা ছিল সীমিত, কিন্তু এবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তবে ভাঙচুর, অগ্নিসংযোগ, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহের সাথে জড়িতদের সংখ্যা এত বেশি যে তা হতে পারে পৃথিবীর ইতিহাসের বৃহত্তম বিচারিক ব্যবস্থা। আর ঠিক এই ভয় এবং শঙ্কা থেকেই বিএনপি, জামাত এবং এনসিপি কখনোই চাইবে না যে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসুক। কিন্তু ইতিহাসের চাকা আটকে রাখা যায় না, আওয়ামী লীগ ফিরবেই। কেন ফিরবে? কারণ আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখা কিংবা না ফেরার তখনই সম্ভবত যদি বর্তমানের এই 3 দল বিএনপি, জামাত ও এনসিপি দেশের শাসনভার হাতে নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে ভালো দরকার ছিল না, ভালো না হলেও অন্তত তার সমতুল্য বা ছিটে ফোটা সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগ ফেরা আরো ডিলে হতো। কিন্তু আজ বাংলাদেশের মানুষ কি দেখছে, বাংলাদেশে কি হচ্ছে তা তো সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে। চারিদিকে হাহাকার, বিশৃঙ্খলা আর অর্থনৈতিক অনিশ্চয়তা। অতএব রাজনৈতিক সমীকরণ বলছে উপায় নেই গোলাম হোসেন, বাংলাদেশ বিরোধী শক্তির বিপর্যয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং তাদের বিপদ নিশ্চিত। দর্শক, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার কথার সাথে আপনারা কি একমত হবেন নাকি কেউ দ্বিমত পোষণ করবেন? একমত, দ্বিমত পোষণ করবার অধিকার আপনার আছে। ভিন্ন মতকেও আমরা অবশ্যই শ্রদ্ধার চোখে দেখি। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ফিরে এলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান।